দেখো, তাহলে এর আগের দিন আমরা ইউরিন হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের স্ট্রাকচারটা পড়েছি। যে এখানে কিডনি থাকে দুপাশে, একটা রেনাল ভেইন দিয়ে, রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢোকে, তাই না? দেখিয়ে দিই একবার। রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢোকে, ফিল্টার হয়, রেনাল ভেইন দিয়ে ক্লিন ব্লাড বেরিয়ে যায়, তাই না? আর ফিল্টার হওয়ার পরে যে ইউরিনটা, ওটা ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে এসে জমা হয়। ইউরিনারি ব্লাডার থেকে তারপরে ইউরেটার দিয়ে ইউরিনটা বাইরে বেরিয়ে যায়। এগুলো কিন্তু, আর এই ছবিটা আঁকতেও আসে, ড্র করতে আসে, অথবা লেবেলিং আসে, এই ছবিটা। এইবার কিডনির ভেতরে কি আছে? কিডনির ভেতরে এরকম টাইনি টাইনি পার্ট আছে, যেগুলোকে বলে কি নেফ্রন। তুমি যে কিডনিটার ছবি কথা বলছো, মানে কিডনির এই ছবিটার কথা বলছো, তাই তো? এটাই তো? ও, নেফ্রনের ছবিটা তো? হ্যাঁ, ওটা আজকে আজকে ড্র করাই আছে, ওটা আজকে দেখাবো। এটা তো মানে কিডনির ভেতরে আমি আরেকটু ডিটেইলে বলেছিলাম যে কিডনির ভেতরের বাইরের, একদম বাইরে থাকে ক্যাপসুল। তারপরে কিডনির বাইরের রিজিয়নটাকে বলে কর্টেক্স, ভিতরের রিজিয়নটাকে বলে মেডুলা। ভেতরে ছোট ছোট এরকম পিরামিডের মতো শেপ থাকে, যেটাকে বলে রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মধ্যে থাকে নেফ্রন। ওই নেফ্রনে একটা দিক দিয়ে এই যে ব্যাড ব্লাড ঢুকলো, ফিল্টার হয়ে গুড ব্লাডটা বেরোয় গেল। আর ইউরিনটা এই যে এখান দিয়ে এসে এই দিক দিয়ে, এই যে পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে নিচে ব্লাডারে চলে গেলো। তো এই এই নেফ্রনটা কিভাবে ব্লাডকে ফিল্টার করে, এটার জাস্ট একটা এলিমেন্টারি আইডিয়া ক্লাস 10-এ আছে। ফুল নাই, ফুল ক্লাস 11-এ আছে এক্সক্রিটরি সিস্টেমে। জাস্ট এলিমেন্টারি আইডিয়া। 11 টাফ না, অনেক মোর ডিটেইল। হ্যাঁ, ইনফরমেশন বেশি ডিটেইল। এইখানে দেখো নেফ্রনের যে স্ট্রাকচারটা, আমি স্ট্রাকচারটাও বুঝিয়েছিলাম একটু। যে নেফ্রনের মধ্যে এইরকম একটা বাল্ব লাইক স্ট্রাকচার থাকে। এই বাল্ব লাইক স্ট্রাকচারটার নাম বাউম্যানস ক্যাপসুল বলেছিলাম। এই বাউম্যানস ক্যাপসুলের মধ্যে একদিক দিয়ে ডার্টি ব্লাড ঢুকছে, যেটা দিয়ে ডার্টি ব্লাড ঢুকছে সেটার নাম অ্যাফারেন্ট আর্টেরিওল। ঢুকে ভেতরের দিকে এরকম কনভিউলেটেড হয়ে ব্লাডের ক্যাপিলারি কনভিউলেটেড হয়ে যাচ্ছে। এই প্যাঁচানো ব্লাড ক্যাপিলারিটাকে বলে গ্লোমেরুলাস। আর এই দিক দিয়ে গুড ব্লাডটা বেরোচ্ছে, যেটাকে বলে ইফারেন্ট আর্টেরিওল। এগুলো বলেছিলাম, তাই না? এই জিনিসগুলো আমার বলা আছে। এইবার এটাও বলেছিলাম যে বাউম্যানস ক্যাপসুলের দুটো দুটো লেয়ার থাকে। ভিতরের লেয়ারটাকে বলে ভিসেরাল লেয়ার, দেখবে কোথা থেকে অ্যারোটা এসছে। বাইরের লেয়ারটাকে বলে প্যারাইটাল লেয়ার, দেখবে কোথা থেকে অ্যারোটা এসছে। ভিসেরাল লেয়ারে ছোট ছোট সেল থাকে অ্যামিবার মতো, যেগুলোকে বলে পোডোসাইট। দেখবে লেবেলিংটা কোথায় করেছি, পোডোসাইট। পোডোসাইট গুলোর মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপ গুলোকে বলে ফিল্ট্রেশন পোর। দেখবে কিন্তু কোন গ্যাপটার কথা বলছি, বুঝতে পারছো তো? ফিল্ট্রেশন পোর। আর এগুলো হয়ে গেল বাউম্যানস ক্যাপসুলের মানে স্ট্রাকচার। এবার বাউম্যানস ক্যাপসুল থেকে আবার নিচের দিকে এরকম একটা টিউবিউল গেছে। প্রথম মানে বাউম্যানস ক্যাপসুলের কাছে যে পেঁচানো টিউবিউলটা, কাছে জন্য প্রক্সিমাল, পেঁচানো জন্য কনভিউলেটেড টিউবিউল। প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, পিসিটি। সেটা নিচের দিকে এসে এরকম একটা লুপ হয়েছে। সেই লুপটাকে বলে হচ্ছে হেনলিজ লুপ। সেই লুপটা ওপরের দিকে উঠে উঠে বাউম্যানস ক্যাপসুলের থেকে দূরে আর একটা জায়গায় পেঁচিয়েছি। দূরে জন্য ডিস্টাল, পেঁচানোর জন্য কনভিউলেটেড টিউবিউল, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, ডিসিটি। আর এই ডিসিটিটা গিয়ে জয়েন হয়েছে ইউরিন ইউরিন কালেক্টিং ডাক্টের সাথে, ইউরিন কালেক্টিং ডাক্ট এর সাথে জয়েন হয়েছে। এইটা কিন্তু, এই স্ট্রাকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্রাকচারটা না বুঝলে কিন্তু কিভাবে এটা কাজ করে ওটা বুঝতে পারবে না। এখানে স্ট্রাকচার রিলেটেড কোনো কনফিউশন থাকলে আমাকে বলো।
নামগুলো লেবেলিং গুলো খুব ভালো করে জানতে হবে। এবার পরীক্ষায় যদি স্যার ছবিটা আসে, কোন ছবি আঁকাবো, এনসিইআরটি ছবিটা আঁকাতে পারো, এসচান্দের ছবি আঁকাতে পারো, আমার আঁকাতে পারো, এনসিইআরটি তে যেটুকুনি আছে ওটুকুনি করতেই হবে। হ্যাঁ, আর এনসিইআরটি তে মনে করো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ডিস্টাল হেনরিস লুপ এত নেই, গোটাটাকে একটাই নাম আছে, কিডনি টিউব। বল। হ্যাঁ, সব বলে দিব। ভিসেরাল লেয়ারে দেখো, ভিসেরাল লেয়ার মানে ভিতরের লেয়ারটা, তাই কি না? ভিতরের লেয়ারে ছোট ছোট সেল আছে, সেলগুলোর নাম পোডোসাইট। পোডোসাইট গুলোর মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটার নাম হচ্ছে ফিল্ট্রেশন পোর। ঠিক। আচ্ছা, আবার আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে ইফারেন্ট আর্টেরিওল যেটা, সেটা আবার নিচের দিকে এসে পিসিটি, হেনলিস লুপ, ডিসিটি গোটাটাকে আবার পেঁচিয়ে আছে, হ্যাঁ কি না? হাইলি নেটওয়ার্ক একটা তৈরি করেছে, তার কারণ আছে। এবার আমরা জিনিসটাতে আসি। ওই ছবিটাতে হাত দেওয়া যাবে না, ওটা অনেক খাটনি করে অনেক টাইম দিয়ে আঁকানো। আমি এখানে বুঝাচ্ছি। বাউম্যানস ক্যাপসুল, বাউম্যানস ক্যাপসুলে এই দিক থেকে অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকলো, অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকলো, ঢুকে ভিতরের দিকে প্রচন্ড পেঁচিয়ে গেল গ্লোমেরুলাস, এই দিক দিয়ে ইফারেন্ট আর্টেরিওল বেরিয়ে গেল। বাউম্যানস ক্যাপসুলের ভিসেরাল লেয়ারে ছোট ছোট সেল থাকে যেগুলোর নাম পোডোসাইট। মনে রাখো, আমি কিন্তু লেবেলিং করছি না, মনে রাখতে হবে এবার। আর পোডোসাইটের মাঝখানের গ্যাপকে বলে ফিল্ট্রেশন পোর। প্যারাইটাল লেয়ার আমি ড্র করছি না। এবার দেখবা আমাদের কি নেফ্রন কিভাবে ফাংশন করে। ফার্স্ট স্টেপ আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন। সেকেন্ড স্টেপ সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। তোমাদের সিলেবাসে এই দুটো স্টেপই আছে, আর একটা স্টেপ হয় সিক্রিশন, ওটা নাই। তাহলে অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্যাড ব্লাড ঢুকছে, ব্যাড ব্লাড ঢুকলো, এইটা হয়ে গেল আমাদের গ্লোমেরুলাস, এটা হয়ে গেল গ্লোমেরুলাস। এবার দেখো তো, আমি আর এইটা হচ্ছে আমাদের ইফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। একটা জিনিস লক্ষ্য করেছো, আমি অ্যাফারেন্ট আর্টেরিওলের যে ডায়ামিটারটা আর ইফারেন্ট আর্টেরিওলের যে ডায়ামিটারটা, দুটার ডায়ামিটারের মধ্যে অনেক ডিফারেন্স আছে। অ্যাফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটারটা অনেক বড়, কিন্তু ইফারেন্ট আর্টেরিওলের ডায়ামিটারটা অনেক ছোট। তার মানে অনেক ব্লাড ঢুকতে পারবে, হ্যাঁ কি না? কিন্তু অত ব্লাড বেরোতে পারবে না। এবার গ্লোমেরুলাসটাকে তুমি একটা রুমের মতো ভাবো, একটা রুমের মতো ভাবো, যেই রুমে এন্ট্রির দরজাটা অনেক বড় কিন্তু এক্সিটের দরজাটা অনেক ছোট। তাহলে এখান দিয়ে অনেক লোক ঢুকছে। এবার মনে করো 10 জন করে লোক ঢুকছে, কিন্তু 10 জন করে লোক কি বেরোতে পারবে? না। তাহলে ভিতরে লোক জমতে থাকবে, হ্যাঁ কি না? ভিতরে লোক জমতে থাকবে, জমতে থাকলে কি হবে? প্রেসার বাড়তে থাকবে। এস অর নো? প্রেসার বাড়তে থাকবে ধীরে ধীরে, গ্লোমেরুলাসের ভিতরে প্রেসার বিল্ড আপ হতে থাকবে, যেহেতু অনেক ব্লাড বেশি ঢুকছে, অত বেরোতে পারছে না। সিম্পল কনসেপ্ট দিয়ে। হ্যাঁ, সিলেক্টিভ রিঅবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। এইবার এই মেকানিজমটা তো মোটামুটি বুঝলা, যে বেশি ব্লাড ঢুকছে কম ব্লাড বেরোচ্ছে, তার জন্য গ্লোমেরুলাসের মধ্যে প্রেসার বিল্ড আপ হচ্ছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে একটা জিনিস কি, ব্যাড ব্লাডের মধ্যে কি কি থাকে আগে দেখে নিন। ব্লাড ব্লাডের মধ্যে আরবিসি আছে, রেড ব্লাড সেল। ব্যাড ব্লাডের মধ্যে ডব্লিউবিসি আছে, হোয়াইট ব্লাড সেল। ব্যাড ব্লাডের মধ্যে প্রোটিন আছে, তাই কি না? প্রোটিন আছে। ব্যাড ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, লবণ আছে, NaCl। আর ওয়েস্ট প্রোডাক্ট মনে করো ইউরিয়া আছে।
আবার এইদিকে মনে করো ওয়াটারও আছে, ওয়াটারও আছে, আরো অনেক কিছু থাকে। আমাদের এইখানে মেন ডিল এগুলো নিয়েই হবে। তো এইগুলোর মধ্যে থেকে আরবিসি, ডব্লিউবিসি, প্রোটিন, এদের সাইজ অনেক লার্জ, এদের সাইজ অনেক লার্জ। কিন্তু গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওয়াটার, এগুলো সব সলিউবল জিনিস। কারণ এগুলো জলে সলিউবল থাকে। সলিউবল কেন? কারণ এদের মলিকিউলার সাইজ অনেক স্মল। বুঝো কিন্তু ওপরের গুলো ইনসলিউবল ইন ওয়াটার, সাইজ বড় জন্য জলে গলে না, ডিসলভ হয় না। আর নিচের গুলো সাইজে ছোট, মলিকুলার সাইজ অনেক ছোট জন্য এগুলো ওয়াটারের মধ্যে ডিসলভ স্টেটে থাকে, মানে সলিউবল। কেন? কারণ এদের সাইজ গুলো স্মল। তো ব্যাপারটা হচ্ছে যে যখন এইখানে অনেক ব্লাড আসছে, এখানে ব্লাড জমছে 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 জমছে, প্রেসার বিল্ড আপ হচ্ছে, হওয়ার জন্য হয় কি, ব্লাডের কিছু কম্পোনেন্ট এই পোডোসাইটের মাঝখানে গ্যাপ, যে ফিল্ট্রেশন পোর, ফিল্ট্রেশন পোর দিয়ে গ্লোমেরুলাস থেকে বাউম্যান্স ক্যাপসুলের মধ্যে ঢুকে যায়। বুঝতে পারলা? প্রেসারের জন্য ব্লাডের কিছু কম্পোনেন্ট, প্রেসারের জন্য ব্লাডের কিছু কিছু কম্পোনেন্ট গ্লোমেরুলাস থেকে বাউম্যান্স ক্যাপসুলে ঢুকে যায়। যেই জিনিসগুলো ঢুকলো সেগুলোকে বলে হচ্ছে ফিল্ট্রেট। সেগুলোকে কি বলে? ফিল্ট্রেট। ফিল্ট্রেটটা ঢুকে যায়। এবার স্যার এই ফিল্ট্রেটের মধ্যে কি কি থাকে? ফিল্ট্রেটের মধ্যে থাকে এই জিনিসগুলো, যেগুলো সাইজ হচ্ছে স্মল, যেগুলো সাইজ হচ্ছে স্মল, সেই জিনিসগুলো থাকে। এবার কেউ বলতে পারবা যে স্যার এই জিনিসগুলোই কেন আসলো আর এই জিনিসগুলো কেন আসলো না? এই যে পোডোসাইটের মাঝখানে, মানে ফিল্ট্রেশন পোরের যে গ্যাপটা, সেই গ্যাপটা এইগুলোর থেকে ছোট, আরবিসি থেকে ছোট, ডব্লিউবিসি প্রোটিনের থেকে ছোট, তাই ওই গ্যাপ দিয়ে ওগুলো আসতে পারলো না, কারণ এগুলোর সাইজ কি অনেক বড়। কিন্তু ফিল্ট্রেশন পোরের সাইজ আবার এগুলোর থেকে ছোট, মানে এগুলো ছোট হওয়ার জন্য ফিল্ট্রেশন পোর দিয়ে ঢুকে ঢুকে গেল। বুঝতে পারলে তো? একদম সিম্পল ভাবে, মানে কনসেপ্ট দিয়ে ভাবো। এগুলো বড় জন্য ফিল্ট্রেশন পোর দিয়ে আসতে পারলো না, কারণ ফিল্ট্রেশন পোরের একটা সাইজ আছে। আর এগুলো ছোট জন্য ফিল্ট্রেশন পোর দিয়ে ঢুকে গেল। তাহলে ফিল্ট্রেটের মধ্যে কি কি থাকবে মনে রেখো কিন্তু, গ্লুকোজ, NaCl, ইউরিয়া, ওয়াটার, এগুলো থাকবে। ঠিক? ভালো। এইবার এই ফিল্ট্রেটটা চলে যাবে আমাদের কিডনি টিউবিউলে, হ্যাঁ কি না? কিডনি টিউবিউলে চলে যাবে। কিডনি টিউবিউলে চলে যাবে ফিল্ট্রেটটা। ইমাজিন করো ফিল্ট্রেটটা কিডনি টিউবিউল দিয়ে যাচ্ছে। আবার এইদিকে আমি কি বলেছি, ইফারেন্ট আর্টেরিওল আবার, ইফারেন্ট আর্টেরিওল আবার ব্যাক করে গোটা জায়গাটাকে ঘিরে যায়, হ্যাঁ কি না? আমি অতটা ইয়ে করে আঁকাচ্ছি না, জাস্ট এইরকম ভাবে জিনিসটাকে ভাবো। ওই ওই নেটওয়ার্কটা আঁকালাম না, ইমাজিন করো ওই নেটওয়ার্কটা আছে, জাস্ট এমনি আঁকালাম। তো স্যার এখানে তো এই ফিল্ট্রেটের মধ্যে তো অনেক জিনিস আছে যেগুলো আমাদের দরকারি। এখানে মেন এক্সক্রিটরি প্রোডাক্ট কোনটা? মেন জিনিসটা কোনটা যেটাকে বাইরে বের করবো? ইউরিয়া। কিন্তু গ্লুকোজ কি এক্সক্রিটরি প্রোডাক্ট? গ্লুকোজ তো আমাদের বডির জন্য দরকার। NaCl, লবণও একটু দরকার, ওয়াটারও দরকার, তাই কি না? তাহলে এখন হবে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, মানে দরকারি জিনিসগুলোকে আবার রিঅ্যাবজর্ব করবে। বুঝতে পারলা? ধরে নাও এখান থেকে NaCl, NaCl রিঅ্যাবজর্ব হয়ে, বলো তো ইফারেন্ট আর্টেরিওলের মধ্যে দিয়ে কি যাচ্ছে? ইফারেন্ট আর্টেরিওলের মধ্যে দিয়ে যাচ্ছেটা কি? ব্লাড যাচ্ছে। তাহলে যেই জিনিসগুলো দরকার, ও ফিল্ট্রেটের মধ্যে যেই জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো কিডনি টিউবিউল থেকে আবার ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। NaCl একটু রিঅ্যাবজর্ব হবে, গ্লুকোজ দরকার, গ্লুকোজ একটু রিঅ্যাবজর্ব হবে, তারপরে ওয়াটার দরকার, ওয়াটার একটু রিঅ্যাবজর্ব হবে, ওয়াটার একটু রিঅ্যাবজর্ব হবে। কিন্তু কে রিঅ্যাবজর্ব হবে না? কোন জিনিসটা একদমই রিঅ্যাবজর্ব হবে না? ইউরিয়া। কারণ ওটাই হচ্ছে আমাদের মেইন এক্সক্রিটরি প্রোডাক্ট। এবার
যেমন আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই, গ্লুকোজ 100% রিঅ্যাবজর্ব হয়ে যায়, এক ফোঁটাও গ্লুকোজ তোমার ইউরিনে থাকে না। যদি থাকে বলো তো কন্ডিশনটাকে কি বলে? ডায়াবেটিস ইনসিপিটাস। দুই রকমের ডায়াবেটিস হয়, একটা ডায়াবেটিসে ইউরিনে জল বার বেড়ে যায়, আর একটা ডায়াবেটিসে ইউরিনে সুগার বেড়ে যায়। যাই হোক, গ্লুকোজ যদি তাই গ্লুকোজ পুরোপুরি রিঅ্যাবজর্ব হয়ে যায় 100%। একটু এনএসিএল আমরা আমাদের ইউরিনে একটু থাকে, তো এনএসিএল আমি ধরে নাও আমি বললাম 70% রিঅ্যাবজর্ব হয়ে যায়, আর ইউরিনে আবার ওয়াটারও থাকে, তাই না? তাই ওয়াটার আমি ধরো বললাম 50% ওয়াটার রিঅ্যাবজর্ব হয়ে যায়, 50% ওয়াটার ইউরিনে থাকে। তো এই ফিল্ট্রেট গুলো থেকে রিঅ্যাবজর্ব আমি আর এ লিখে দিলাম, রিঅ্যাবজর্ব হওয়ার পরে, রিঅ্যাবজর্ব হওয়ার পরে এখান দিয়ে বাদ বাকি যে জিনিসটা গেল, বাদ বাকি যে জিনিসটা গেল, এই ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, এটা প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, এটা হয়ে গেল হেনলিজ লুপ। তো এখানে রিঅ্যাবজর্ব হওয়ার পরে ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল আবার কার সাথে কানেক্টেড? ইউরিন কালেক্টিং ডাক্ট, ইউরিন কালেক্টিং ডাক্টে কানেক্টেড। তাহলে এইখানে যেই জিনিসটা তোমার আসলো, এইখানে যে জিনিসটা আসলো এইটারই নাম হয়ে গেল তোমার কি বলতো? ইউরিন। তাহলে ইউরিনে আমি কি বলবো? ধরে নাও 50% ওয়াটার রিঅ্যাবজর্ব হলো, তার মানে বাকি 50% ওয়াটার, একই না? 70% এনএসিএল ধরো রিঅ্যাবজর্ব হয়ে গেল, তাহলে বাকি 30% ধরো এনএসিএল, আর এক ফোঁটাও ইউরিয়া রিঅ্যাবজর্ব হলো না, তার মানে পুরোপুরি 100% হচ্ছে কি বলতো? ইউরিয়া। এইটা হচ্ছে ইউরিনের কম্পোজিশন, মনে রেখো। পার্সেন্টেজ মনে রাখতে হবে না, অন্তত কি কি থাকে ইউরিনে ওটা মনে রেখো। ওয়াটার থাকে, লবণ থাকে, আর হচ্ছে তোমার জল থাকে। অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, হ্যাঁ, ওটা তো ওটা থাকবে না। নর্মাল ইউরিনে ওগুলো থাকে না, অল্প হয়ে ওগুলো একদমই থাকে না। আচ্ছা, ভালো কথা। তাহলে জিনিসটা হলো, বুঝতে পারলো তো এই এই গোটা ফাংশনটা? এইবার দেখো, বাদ বাকি হয়ে গেছে, এখন এটার কাজ মোটামুটি হয়ে গেছে। এটাকে আরেকটু ছোট করে দিই, ছোট করলে আমি কিডনিটা ড্র করতে পারবো। তো ইমাজিন করো হচ্ছে এইটা মনে করো কিডনিটা, এটা মনে করো কিডনিটা, আর মেডুলারি পিরামিড মনে আছে? পিরামিড, এটা মনে করো পিরামিডটা। এই দিক দিয়ে তোমার রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো, রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো, এই যে আর্টেরিওল, এই যে ব্যাড ব্লাড দেখা যাচ্ছে তো, এই যে মোটামুটি ঢুকলো, মোটামুটি বুঝতে পারছো, রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো। আর এই দিকে মনে করো রেনাল ভেইন করে দিই, এই যে দেখো রেনাল ভেইন দিয়ে বের হয়ে গেল ক্লিন ব্লাডটা, বুঝতে পারছো তো? এই যে এই দিক দিয়ে ব্লাডটা আসছে, আসছে যা অ্যাবজর্ব হওয়ার হয়ে ব্লাডটা এই দিক দিয়ে, এই দিক দিয়ে রেনাল ভেইন দিয়ে বের হয়ে গেল, রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো, রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো, রেনাল ভেইন দিয়ে ক্লিন ব্লাড বের হয়ে গেল। মাঝখানে থেকে গেল কি? মাঝখানে থেকে গেল কি, এখানে কি থেকে গেল? তেরিকি, এখানে থেকে গেল হচ্ছে তোমার ইউরিন। এই ইউরিনটাকে আবার বের করা লাগবে। তাহলে এই দিক থেকে তোমার যে ইউরিন কালেক্টিং ডাক্ট গুলো যে আছে, এই যে ইউরিন কালেক্টিং ডাক্ট, এগুলো পিরামিডের একদম নিচের দিকে চলে আসে, রেনাল পিরামিডের নিচের দিকে চলে আসে। এই দিক থেকে ইউরেটার আছে, মনে আছে ইউরেটার? এই যে ইউরেটার, ইউরেটারটা এখানে একটা ফানেলের মতো শেপ নেয়, যেটাকে পেলভিস বলে, আগের দিন বলেছিলাম পেলভিসের অনেকগুলো ব্রাঞ্চ থাকে, এগুলোকে ক্যালিক্স বলে। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আসছে যত ইউরিন এগুলো আসছে, এই যে এখান থেকে ইউরিনটা আসলো, আসলো এখান থেকেও, এই দিক থেকেও আসছে, এই দিক থেকেও আসছে, চারিদিক থেকে আসছে ইউরিন আসলো।
ইউরিন ইউরেটারে চলে আসে। এবার ইউরেটারটা নিচে চলে যাবে, ইউরেটারটা নিচে চলে গেল। ইউরেটার কিসের সাথে কানেক্টেড? ইউরিনারি ব্লাডার, আর এইখানে হয়ে গেল ইউরেথ্রা। তাহলে ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন গুলো জমা হচ্ছে। এবার ইউরিনেশন কিভাবে হয় দেখো, এটা অল্পই বলবো, বেশি বলবো না। এখানে আমাদের ইনিশিয়ালি এই জায়গাটা বন্ধ থাকে স্ফিংটার মাসল দিয়ে, স্ফিংটার মাসল দিয়ে বন্ধ থাকে, তো ইউরিন জমতে থাকলেও ইউরিনটা বাইরে বেরোবে না। এইবার এই স্ফিংটার মাসলটা বাচ্চাদের আর ওল্ড পার্সনদের উইক হয় জন্য ওরা প্যান্টে বা বিছানায় করে দেয়, কিন্তু মানে নর্মাল অ্যাডাল্ট পার্সনদের এটা স্ট্রং থাকে, তাই এটা দিয়ে বেরোবে না। তো যখনই আমাদের ইউরিনারি ব্লাডারটা ইউরিন দিয়ে ভরে গেল, এই দিক দিয়েও আসছে আর একটা কিডনি দিয়ে, তখন কি হয় বলতো, একটা এখানে না অনেক নার্ভ লেগে আছে, একটা নার্ভ ইম্পালস চলে যায় ব্রেনে, ব্রেন ওটাকে ইন্টারপ্রেট করে যে মাই ইউরিনারি ব্লাডার হ্যাজ ফিল্ড উইথ ইউরিন। তখন ব্রেন, হ্যাঁ ইংলিশে বলে, আমাদের স্কুলে তো ফুল ইংলিশে কথা বলে। ও ব্রেন, হ্যাঁ হ্যাঁ, তখন ব্রেন অন্য নার্ভ দিয়ে ইউরিনারি ব্লাডারে সিগন্যাল পাঠায়। তখন ইউরিনারি ব্লাডারের ওয়ালটা কন্ট্রাক্ট হতে প্রেসার দেয়, আর সাইমালটেনিয়াসলি আর একটা সিগন্যাল পাঠায় স্ফিংটার মাসেলে। তখন কি হচ্ছে এখানে? স্ফিংটার মাসেলে চলে আসে, তখন স্ফিংটার মাসেলটা একটু লুজ হয়ে যায়, এই জায়গাটা ওপেন হয়ে যায়, আর এইদিকে ইউরিনারি ব্লাডারের প্রেসারের জন্য তোমার ইউরিন গুলো বাইরে বেরিয়ে আসে। এই প্রেসারটাকে বলে মানে ইউরিনারি ব্লাডারের কন্ট্রাক্ট হওয়াটাকে বলে এক্সক্লুসিভ মুভমেন্ট। যেমন ইসোফেগাস মানে ফুড পাইপের মুভমেন্টকে কি বলে, পেরিস্টালটিক মুভমেন্ট, সেরকম ইউরিনারি ব্লাডারের এরকম কন্ট্রাক্ট হওয়াকে এক্সক্লুসিভ মুভমেন্ট বলে। আর এই এক্সক্লুসিভ মুভমেন্টের জন্য ইউরিনটা অনেকটা ফোর্স দিয়ে বডির বাইরে বেরোয় যায়, ওই জন্যই ইউরিন কিন্তু বডির থেকে একটু ডিস্টেন্সে গিয়ে পড়ে। কেন? কারণ ইউরিনের মধ্যে খারাপ জিনিস আছে, ভগবান দেখো কিভাবে বানিয়েছে। ইউরিনের মধ্যে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়াও থাকে। তুমি যদি ইউরিনকে বেশিক্ষণ ধরে ইউরিনারি ব্লাডারের মধ্যে মানে চেপে রাখো, এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু গ্রো করতে শুরু করবে, তখন ইউরিনারি ব্লাডারের ভিতরের ওয়ালে কিন্তু ঘা হয়ে যাবে, এটাকে বলে ইউরিনারি ব্লাডার আলসার। ওখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। ইউটিআই এর নাম শুনেছো? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওটা হচ্ছে এটা। ইউরিন চেপে রাখলে এরকম হয়, ব্যাকটেরিয়া গুলো গ্রো করতে শুরু করে। এনিওয়ে, তো এটা ছিল হচ্ছে, হ্যাঁ কি কিডনিতে স্টোন কোথায় হয়? আচ্ছা, না কিডনি স্টোন তো অনেক বড় ব্যাপার বলে দিলাম। ইউরিয়া কি বলতো, এই যে এখানে তোমাদেরকে যে দেখালাম ইউরিয়া, ইউরিয়া কিন্তু একটা সল্ট। হুম, ইউরিয়া কিন্তু একটা সল্ট। কিডনি স্টোনটা কি বলতো, তোমার লাইফস্টাইল আর ডায়েটের ব্যাপার। কারণ এই টিউবিউল গুলো না, এই টিউবিউল গুলো অনেক সময় জাম হয়ে যায় ইউরিয়া সল্ট দিয়ে। সল্ট গুলো জমতে 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 জমতে, সল্ট তো ক্রিস্টাল, ওই ক্রিস্টাল গুলো জমতে জমতে বড় হয়ে গেলেই ওটা পাথর হয়ে যায়, পাথরের মতো ক্রিস্টাল হয়ে যায়। যদি নেফ্রনের মধ্যে কিডনি স্টোন হয়ে যায় তাহলে তো মানে কিডনি পাথর দেওয়ার ব্যাপার আছে। কিন্তু এই স্টোন গুলো অনেক সময় হয় কি, যে ভেঙে 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 তোমার ইউরিন কালেক্টিং ডাক্টে চলে আসতে পারে বা ইউরেটারে চলে আসতে পারে, সেক্ষেত্রে অপারেশন করে রিমুভ করা যায়। হুম, কিন্তু যদি খুব বাজে পজিশনে চলে যায় তো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। হুম, ও তুমি অ্যামাইনো অ্যাসিডটা জিজ্ঞাসা করলা এই কারণে যে ফিল্ট্রেটের মধ্যে এখানে বইতে অ্যামাইনো অ্যাসিড লেখা আছে, ঠিক আছে, ওটাও বলে দিচ্ছি। তাহলে ইচ কিডনি ইজ মেড আপ অফ লার্জ নাম্বার অফ এক্সক্রিটরি ইউনিটস কল্ড নেফ্রনস। এটার আবার কি হয়ে গেল, নেফ্রন। এই যে দ্য নেফ্রন হ্যাজ কাপ লাইক কাপ শেপড ব্যাগিমা,
আবার কি হচ্ছে? হুম, এবার দেখি তো এটা ঠিক হলো কিনা। হ্যাঁ, ঠিক আছে। সব এইখানে কিন্তু ফুল দেওয়া আছে, পুরো গ্লোমেরুলাসের স্ট্রাকচার কিভাবে কি হয় না হয় সব দেওয়া আছে। হ্যাঁ, কোথায় গেল, আমি কোন জায়গাটায় ছিলাম? হ্যাঁ, যে নেফ্রনের আপার পার্টে একটা কাপের মতো একটা কাপ শেপড একটা পার্ট থাকে, এই যে এই পার্টটার কথা বলা হয়েছে, যেটার নাম কি, বাউম্যানস ক্যাপসুল। আর লোয়ার পার্টটা হচ্ছে তোমার টিউব শেপের হয়, মানে ওই যে পিসিটি ডিসিটি হেনলিস লুপ, যেটাকে কিডনি টিউবিউল বা সিম্পল কি টিউবিউল বলে। আচ্ছা, তারপরে যে চলে আসো, বাউম্যানস ক্যাপসুল আর টিউবিউল দিয়ে এক গোটা জিনিসটাকে নেফ্রন বলে। আচ্ছা, বাউম্যানস ক্যাপসুলের মধ্যে বাউম্যানস ক্যাপসুলের একটা এন্ড আবার ইউরিন কালেক্টিং ডাক্টের সাথে কানেক্টেড, বুঝতে পারছো তো? ইউরিন কালেক্টিং ডাক্ট মনে আছে তো? ওই যে ডিসিটিটা যে চলে গেল, এই যে ইউরিন কালেক্টিং ডাক্ট, এই যে এটা, এই যে এটা ইউরিন কালেক্টিং ডাক্ট, এইটা হয়ে গেল। তারপরে চলে আসো হচ্ছে, বাউম্যানস ক্যাপসুলের ভিতরে একটা ব্লাড ক্যাপিলারি থাকে, গ্লোমেরুলাস, মনে আছে? যে বান্ডল অফ ব্লাড ক্যাপিলারি, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের একটা এন্ড অ্যাফারেন্ট আর্টেরিওলের সাথে কানেক্টেড, যেটা যে ডার্টি ব্লাডকে নিয়ে আসে। এখানে অ্যাফারেন্ট আর্টেরিওল লেখা নেই, রেনাল আর্টারি লেখা আছে। রেনাল আর্টারি যে ডার্টি ব্লাডকে নিয়ে আসে। হ্যাঁ, না, রেনাল আর্টারির একটা ছোট্ট আর্টেরিওল হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিওল। ব্রাঞ্চ হয় অবশ্যই, আর্টারি তো অনেক বড়, তাই না, অনেক বড় মোটা হয়। ওটা তো আর নেফ্রনের মধ্যে ঢুকতে পারে না, নেফ্রন তো মাইক্রোস্কোপি, খুবই ছোট। হুম। আর আরেকটা সাইড দিয়ে, গ্লোমেরুলাসের আরেকটা সাইড দিয়ে তোমার ব্লাডটা বেরোয়, তোমার কি বলতো, ফ্রেশ ব্লাডটা, মানে ক্লিন ইউরিন ফ্রি ক্লিন ব্লাডটা বেরোয়। ওইটা আবার যে কি কার সাথে জয়েন হয়েছে বলতো, রেনাল ভেইনের সাথে জয়েন হয়েছে, মানে পড়লেই বুঝতে পারবা জায়গাটা। তো এইখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো, এই ইচ কিডনি থেকে ব্র্যাকেট শুরু করো, আর এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, পাশে লিখে রাখো এটা হচ্ছে মানে নেফ্রনের স্ট্রাকচার, নেফ্রনের স্ট্রাকচার। এবার এইখান থেকে এত অবধি হচ্ছে নেফ্রনের কি বলতো, ফাংশন। তারপরের প্যারাগ্রাফ, ও স্ট্রাকচারটা, এই যে ইচ কিডনি ইজ মেড আপ অফ এ লার্জ নাম্বার অফ, এটা বলেছে না? হ্যাঁ, এবার চলে আসা হচ্ছে গ্লোমেরুলাসের ফাংশন। কি বললাম, যে গ্লোমেরুলাসের ভিতরে যখন তোমার, গ্লোমেরুলাসে যে এই জায়গাটা সবাই দেখে নাও, গ্লোমেরুলাস এই জায়গাটা যখন ব্লাড ঢুকছে তখন এন্ট্রিটা বড় কিন্তু এক্সিটটা ছোট, তাই ওখানে কি বিল্ড আপ হতে থাকে, ব্লাড প্রেশার বিল্ড আপ হতে থাকে। তো ব্লাড প্রেশারের জন্য ফিল্ট্রেশন পোর দিয়ে কিছু জিনিস বাউম্যানস ক্যাপসুলে, এই যে দেখো অ্যারো গুলো দেওয়া আছে, বাউম্যানস ক্যাপসুলে কিছু জিনিস ঢুকে যায়, ওটাকে ফিল্ট্রেট বলে, তাই না? ফিল্টারের মধ্যে কি থাকে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সল্ট, ইউরিয়া, ওয়াটার। এর মধ্যে আমার মেন এক্সক্রিটরি প্রোডাক্ট কি, ইউরিয়া। কিন্তু কোন জিনিসগুলো ঢুকতে পারে না, লার্জ প্রোটিন, ব্লাড সেলস, আরবিসি, ডব্লিউবিসি, দেখো লেখা আছে ক্যান নট পাস আউট থ্রু দ্য গ্লোমেরুলাস ক্যাপিলারিস, কারণ ওগুলোর সাইজ বড় হয় আর ওগুলো ছোট হয়। তাহলে এবার কি হবে, যে এই জিনিসগুলোর মধ্যে থেকে যেগুলো দরকারি জিনিস, সেগুলোর কি হবে বললাম, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হবে। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কোনগুলো জিনিসের রিঅ্যাবজর্ব হয়, যেগুলো দরকারি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সল্ট অ্যান্ড ওয়াটার। এর মধ্যে গ্লুকোজ কোনটা কত পার্সেন্ট রিঅ্যাবজর্ব হয় ওটা আর বলছি না, রিঅ্যাবজর্ব হয় একটু, ওয়াটার থেকেই যায় একটু, NaCl কিন্তু মানে সল্ট কিন্তু থেকেই যায়। আর ইউরিয়া একদমই রিঅ্যাবজর্ব হবে না। তাহলে যেটা আহ, অন্য দিক দিয়ে হচ্ছে ক্লিন ব্লাডটা বেরিয়ে গেল, আর রিঅ্যাবজর্ব হয়ে ক্লিন ব্লাডটা বেরিয়ে গেল, আর যেটা তোমার নেফ্রনের টিউবিউলে থেকে গেল ওটাই হয়ে গেল ইউরিন। ওই ইউরিনটা ইউরিন কালেক্টিং ডাক্ট, এই যে ইউরিন কালেক্টিং ডাক্ট, ইউরিন কালেক্টিং ডাক্ট দিয়ে চলে যাবে ইউরেটার, ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডার, দিয়ে
ইউরেথ্রা দিয়ে। তোমরা একটা জিনিস এখানে লিখে রাখো, আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট ইউরিয়া ঠিকই, কিন্তু সবার ইউরিয়া না। কিন্তু সবার ক্ষেত্রে কি কমন, সব ফর্মই কিন্তু নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, মানে ইউরিয়াও নাইট্রোজেন দিয়ে তৈরি, ইউরিক অ্যাসিডও নাইট্রোজেন দিয়ে তৈরি, অ্যামোনিয়াও নাইট্রোজেন দিয়ে তৈরি। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। ইউরিয়া, হ্যাঁ তোমার ইউরিয়া, এটা হচ্ছে না। হুম, ফিশের পরে অ্যাম্ফিবিয়ান্স। মা, রেকর্ডিং হচ্ছে না? ও, হচ্ছে তো। আচ্ছা, তোমাদেরকে ইয়ে থেকেই দেখিয়ে দিই, নেট থেকেই দেখিয়ে দিই, দাঁড়াও। কি? ইউরিওটেলিক দেখাচ্ছিলাম। যা বাবা, ইয়ে, হুম, ইউরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার, হুম, ইউরিয়ার ফর্মুলা তোমার NH2, না 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 না, NH2 তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে, ইউরিক অ্যাসিড লিখে দিচ্ছি C5H4N4O3, আর অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3। তো সবগুলোতেই দেখো কমন কি, সবগুলোতেই দেখো নাইট্রোজেন কিন্তু কমন, হ্যাঁ কি না? দেখো, তাই এদেরকে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট বলে। তো কেউ নাইট্রোজেনিয়াস ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে ইউরিয়া তৈরি করে, তাদেরকে ইউরিওটেলিক বলে, যেমন ম্যামালস আমরা। কেউ কেউ ইউরিক অ্যাসিড তৈরি করে, তাদেরকে ইউরিকোটেলিক বলে, বার্ডস এন্ড রেপটাইলস। আর কেউ কেউ অ্যামোনিয়া তৈরি করে, তাদেরকে অ্যামোনোটেলিক বলে, এক্সাম্পল ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স, মানে ফ্রগ। ইউরিকোটেলিক, এখানে সি হবে, ইউরিকোটেলিক, ইউরিওটেলিক, আর অ্যামোনোটেলিক। হাতের লেখা বোঝা যাচ্ছে না, না? ও, ঠিক আছে।
এটা আমি এক্সট্রা দিয়ে রাখলাম, যদি বাই চান্স এটা রিলেটেড কোনো এমসিকিউ দেয় যাতে করতে পারো। বলা যায় না, একবার এসেছিল এটা, আমি ওই জন্যই দেই, মানে দিয়েছি আমি তো, মানে যেগুলো বোর্ডে আসে না আমি অত দেই না, যত ব্রিফ রাখা যায় চেষ্টা করি। আচ্ছা, তাহলে ইউরিনের কম্পোজিশন এখান থেকে এত অব্দি, ইউরিনের কম্পোজিশন এই যে লিকুইড লেফট বিহাইন্ড ইন দা টিউবিউল অফ নেফ্রন, যেটা বেগ থেকে গেল, অ্যাবজর্ব করার পরে যেটা থেকে গেল, ওটা তারপরে চলে আসবে ইউরিন কালেক্টিং ডাক্টে চলে আসবে, ইউরিন কালেক্টিং ডাক্ট থেকে চলে আসবে ইউরেটার, ইউরেটার থেকে চলে আসবে ইউরিনারি ব্লাডার, তারপরে ওটা ব্রেনের সিগন্যাল দিয়ে ওটা কন্ট্রোল হয়ে ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এই যে ইউরেথ্রা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তো ইউরিনের মধ্যে কি আছে? ওয়াটার আছে, একটু সল্ট আছে, নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স মানে ইউরিয়া আছে, মোস্ট অফ হুইচ ইজ ইউরিয়া। এই যে দেখো আমি এমনি লিখাইনি, মোস্ট অফ হুইচ ইজ ইউরিয়া মানে বেশিরভাগ জনের ক্ষেত্রে ইউরিয়াই হয়, এন্ড সাম ইউরিক অ্যাসিড, ওই জন্যই লিখালাম ইউরিক অ্যাসিড যাদের হয় ইউরিকোটেলিক, আবার কারো কারো অ্যামোনিয়াও হয়, অ্যামোনোটেলিক। তো এবার চলে আসো রেনাল ফেলিওর। হ্যাঁ, টেলিক টেলিক টি, ওই জন্যই তো হাতের লেখাটা একটু গন্ডগোল। এনিওয়ে, তো চলে আসো রেনাল ফেলিওর। রেনাল ফেলিওর অনেক সময় কিডনি কাজ করা বন্ধ করে দেয়, নেফ্রন গুলো কাজ করা বন্ধ করে দেয়। সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন কিভাবে হয় ওগুলো ক্লাস 11 এ আছে, কাউন্টার কারেন্ট মেকানিজম। ওগুলো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এমনি এমনি তো আর হবে না, ওগুলো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মেইনটেইন করে ওগুলো হয়। তো রেনাল ফেলিওর কি, সামটাইমস কিডনি মে স্টপ ওয়ার্কিং, কি কি কারণে হতে পারে? ইনজুরি টু কিডনি, হাই ব্লাড প্রেশার, তারপরে হচ্ছে হাই ব্লাড সুগার, রেস্ট্রিক্টেড ব্লাড ফ্লো টু কিডনি, এগুলোর জন্য কিডনি অনেক সময় কাজ করা হয়। হাই ব্লাড প্রেশারের জন্য দেখা গেল আর্টারিওল গুলো ফেটে গেল, ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কিছু, ধরো অ্যাক্সিডেন্ট হয়ে কিডনিটা ড্যামেজ হয়ে গেল, ওটা ইনজুরি। এগুলো কারণে কিডনি কাজ করা বন্ধ করে যেতে দিতে পারে। সো কমপ্লিট ফেলিওর অফ কিডনি অ্যালাউস দ্য ইউরিয়া অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস টু বিল্ড আপ ইন দ্য ব্লাড, মানে কি ব্লাডের মধ্যে ইউরিয়া গুলো থেকেই যাচ্ছে, ফিল্টার হচ্ছে না। তাহলে ইভেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ ইন দ্য বডি ইজ নট রেগুলেটেড, ওয়াটারও আমাদের বডিতে ঠিকঠাক মেনটেন থাকে না, এটার জন্য ডেথ হতে পারে ইফ দ্য পেশেন্ট ইজ নট গিভেন ইমিডিয়েট ট্রিটমেন্ট। তো কিডনি ফেলিওরের পার্মানেন্ট সলিউশন কি? কিডনি ফেলিওর বেস্ট লং টার্ম সলিউশন হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, মানে কিডনিটা পাল্টে দিতে হবে একজন কম্প্যাটিবল ডোনারের কাছ থেকে। কম্প্যাটিবল ডোনার কাকে বলে? যার সাথে ব্লাড গ্রুপ টু অনেক ম্যাচ করবে। শুধু ব্লাড গ্রুপ ম্যাচ করলে হয় না, ধরো আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ, অন্যের ব্লাড গ্রুপ যার কিডনি ফেলিওর হচ্ছে ওরও বি পজিটিভ, আমি আমারটা দিয়ে দিলাম, শুধু ওইটা না, অনেক ব্যাপার থাকে, এমএন ব্লাড গ্রুপ হয়, এবিও ব্লাড গ্রুপ হয়, অনেক রকমের ব্লাড গ্রুপ। মা বাবা বা ক্লোজ রিলেটিভ ম্যাচ হতে পারে, বা মনে করো যদি 50-70%ও ম্যাচ করে অন্য কোনো পার্সনের সাথে, তাও হবে, পাওয়া যায়। এবারে কেউ হয় ভলান্টারিলি ডোনেট করে দিল, অনেকে হয় যে কেউ মারা গেছে তার সাথে ম্যাচ করলো, তো এবার মোটামুটি 6 to 8 আওয়ার্স এর মধ্যে কিডনিটাকে ওর থেকে নিয়ে করতে হয়, কারণ বেশিক্ষণ হয়ে গেলে ওগুলো আবার নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যারই কিডনি হোক না কেন, কখনোই তোমার বডির কিডনির সাথে অন্যের কিডনি ম্যাচ করবেই না, কারণ অনেক কিছু আলাদা থাকে। তো কি করা হয় যে আমাদের যাকে কিডনিটা দেওয়া হচ্ছে তার মধ্যে একটা ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দেওয়া হয়, মানে ওর ইমিউন সিস্টেমটা কিছুক্ষণের জন্য ডাউন থাকবে, যাতে ওর বাইরের যে যার কিডনি দিচ্ছে ওটাকে রিজেক্ট যাতে না করে দেয়। ওটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস দিতে থাকুক, ততদিনে ও ওই বাইরের কিডনিটাকে অ্যাকসেপ্ট করে নেয়। কারণ আমাদের ইমিউন সিস্টেম কি করবে? কিডনি তো, অন্যের কিডনি তো বাইরের জিনিস, ফরেন মেটেরিয়াল, ওকে তো ব্যাকটেরিয়া জার্মস এর মতো ডিটেক্ট করবে, হ্যাঁ ওর টিস্যুটাকে নষ্ট করে দিবে। আমাদের ব্লাডের মানে ডোনারের ব্লাডের ডব্লিউবিসি ইমিউন সিস্টেম তো বাইরের যে মানে
সরি রিসিভারের ডব্লিউবিসি গুলো ডোনারের কিডনিটাকে দেখা গেলো একটা জার্মসের মতো ডিটেক্ট করলো, একটা ভাইরাসের মতো ডিটেক্ট করলো বা ব্যাকটেরিয়ার মতো ডিটেক্ট। তো তার জন্য ইমিউন সিস্টেমটাকে ডাউন রাখা হয়, ওটা ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দিয়ে করা হয়। তো ধীরে ধীরে যখন অ্যাকসেপ্ট করবে 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 ডোজ ধীরে ধীরে কমাতে হয়, যতদিন অ্যাকসেপ্ট হয়ে গেল ততদিন। তাহলে একটা কেস আছে, একটা মেয়ের একটা কিডনি মানে দুটা কিডনি খারাপ হয়ে গেছে, তো ওর একটা কিডনি, দেখো একটা কিডনি দিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে, হ্যাঁ ওরকম কোনো সমস্যা হয় না। না, ওর ওই খারাপ কিডনিটা মনে করো কেটে বাদ দিয়ে দিল। কিডনি ট্রান্সপ্ল্যান্টে কি করা হয় জানো, খারাপ কিডনিটার থেকে টিউবিউল নার্ভ টার্ভ সব কেটে খারাপ কিডনিটা বডির ভিতরেই থাকে, কিন্তু খালি ডিসকানেক্ট করে দেয়। আনলেস এন্ড আনটিল ওই কিডনির মধ্যে যদি ক্যান্সার না, কারণ ওটাকে মানে বডির বাইরে বের করা কিন্তু অনেক চাপ, অনেক নার্ভ ব্লাড ভেসেল কাটতে হয়, খুব রিস্কি। তো ওটাকে যদি ওটার মধ্যে ক্যান্সার না থাকে তো ওটা বডির ভিতরেই রেখে দেয়, ধীরে ধীরে ওটা শুকিয়ে যায় নিজে নিজেই, ওটা বডির এক্সিলারি সিস্টেম দিয়ে ওর টিস্যু গুলো ছিঁড়ে ছিঁড়ে ওটা বেরিয়ে যায়। আর আর একটা নতুন কিডনি সাইডে লাগিয়ে দেয়। যদি দুটো কিডনি খারাপ হয় একটা কিডনি ডোন। একটা কেস আছে যে একটা মেয়ের দুটা কিডনি খারাপ হয়েছে, ওর কিডনি কোথাও পাচ্ছে না, একজনের সাথে ম্যাচ করছে ওর মায়ের সাথে, আর ওর মা কিডনি দেয় না, মেয়েটা মরে গেছে। এই অবস্থা, নিজের মা নিজের মেয়েকে দিল না কিডনিটা, নিজের মা নিজের মা বলে যে না আমি কিডনি দিলে আমি মরে যাবো, আর মেয়েটা মরে গেল। শিলিগুড়ির ঘটনা। মা কান্না করেনি করে কি কি মা না অন্য কিছু বড় বড় শহরে লোকগুলো একটু হাই সোসাইটি থাকে, বড় বড় ব্যাপার ওদের। এনিওয়ে, আচ্ছা তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট তো বুঝলাম। এই যে দেখো এখানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করছে একটা ছবি আছে, কিন্তু যদি সাইডে রেখে তখন করতেই হবে। আচ্ছা শোনো, তো ব্যাপারটা হচ্ছে যে কিডনি যদি না পাওয়া যায় তাহলে সলিউশন কি, তাহলে আর্টিফিশিয়াল কিডনি ইউজ করা হয়, ডায়ালাইসিস বলে। ডায়ালাইসিসে এই যে the procedure used for cleaning blood of a person by separating the waste substance, কথা বলো না, from it is called dialysis. ডায়ালাইসিসের আরেকটা নাম হচ্ছে আর্টিফিশিয়াল কিডনি। ঠিক আছে, এবার ডায়ালাইসিসের প্রসেসটা বোঝো। এই ছবিটা ভালো করে দেখবে, আমি আমার মতো করে একটা ছবি আঁকাচ্ছি। শোনো, মনে করো, হ্যাঁ ডায়াগ্রামটা তোমাকে আঁকাতে হবে না, মানে ছবিটা এমনি আসতে পারে, মানে ছবিটা লেবেলিং টেবেলিং দিল ওরকম, বা এমনি ওই ছবিটা দিল, ছবিটা রিলেটেড কোয়েশ্চেন দিল, লেবেলিংও দেয় না। তো এইখানে আছে হচ্ছে তোমার, এটা মনে করো আর্টারি, এটা আর্টারি, আর এইটা মনে করো ভেইন, এটা মনে করো ভেইন। ভালো করে বুঝবা, ডায়ালাইসিস সোজা আছে, কঠিন না। বলো তো কিডনির মধ্যে কোন ব্লাড ভেসেল দিয়ে ব্যাড ব্লাড ঢোকে, রেনাল আর্টারি। তার মানে আমি বলতে পারি যে আর্টারির মধ্যে ব্যাড ব্লাড আছে। এখানে ব্যাড ব্লাড ইন দ্য সেন্স কার্বন ডাই অক্সাইড অক্সিজেন না, ইউরিয়া। তাহলে আর্টারির মধ্যে ব্যাড ব্লাড আছে, তো কি করে যে আর্টারি থেকে ব্যাড, সরি, আর্টারি থেকে ব্যাড ব্লাডকে বের করবে, আর্টারি থেকে একটা টিউব দিয়ে ব্যাড ব্লাডকে বের করবে, ব্যাড ব্লাড কে বের করলো। এবার এই টিউবটা একটা মেশিনের মধ্যে থাকে, এটা খুবই সিম্পলিফাইড ছবি, যেগুলো বইতে বা আমি আঁকাচ্ছি অনেক কমপ্লেক্স মেশিন হয়। এই মেশিনের মধ্যে এই টিউবটা ঢোকানো থাকবে, আর টিউবটা তারপরে মেশিনটার ভেতরে এরকম অনেক মানে অনেকগুলো লুপ দিয়ে এরকম করে এই দিক দিয়ে বের হয়। দেখো এখন অনেক রকমের ডায়ালাইসিস মেশিন পাওয়া গেছে, এখন তো পোর্টেবল ডায়ালাইসিস মেশিনও পাওয়া যায়, মনে করো রান্না করতে করতে ডায়ালাইসিস হচ্ছে,
পোর্টেবল ধরে নাও পা থেকে বা অন্য কোনো জায়গা থেকে নিচ্ছে, এটা তো হাত থেকে। কিন্তু অ্যাকচুয়ালি হয় কি বলতো, ডায়ালাইসিস করার সময় যখন ব্লাডটা বের করে না, ব্লাড প্রেশার অনেক কমে যায়, তো পেশেন্ট মানে মাথায় তুলতে পারে না। কিন্তু যদি আচ্ছা শোনো, এবার মেশিনের ভেতরে যেইটুকুনি পাইপ আছে, শোনো এইদিকে, মেশিনের ভেতরে যেইটুকুনি পাইপ আছে, এই পাইপটার মেমব্রেনটা, এই পাইপটার মেমব্রেনটা হচ্ছে তোমার সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ, প্ল্যান্টের সেল ওয়াল যেরকম সেলুলোজ টাইপের মেটেরিয়াল দিয়ে তৈরি, তাই এই টিউবিউলটা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল, মন দিয়ে শুনবা কিন্তু, হ্যাঁ, আর মাঝখানে কথা বলবো না। আর মেশিনটার ভেতরে একটা ফ্লুইড থাকে, মেশিনটার একটা ভেতরে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটার নাম হচ্ছে ডায়ালাইসিং ফ্লুইড। ডায়ালাইসিং ফ্লুইড, এই ফ্লুইডটা সেম অ্যাজ ব্লাড প্লাজমা। ব্লাডের প্লাজমার যা কম্পোজিশন, একদম সেম কম্পোজিশন এই ডায়ালাইসিং ফ্লুইডের মধ্যে আছে, খালি আরবিসি ডব্লিউবিসি ওগুলো থাকে না। সেম অ্যাজ প্লাজমা মিন্স সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেম অ্যামাউন্ট অফ NaCl মানে লবণ, সেম অ্যামাউন্ট অফ গ্লুকোজ। এই তিনটা জিনিস মাথায় রেখো, তাহলেই হবে। ঠিক আছে, সেম অ্যামাউন্ট অফ NaCl, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, সেম অ্যামাউন্ট অফ গ্লুকোজ, কিন্তু ইউরিয়া একদমই থাকে না। ডায়ালাইসিং ফ্লুইডের মধ্যে ব্লাডের প্লাজমার যা যা কম্পোনেন্ট সবই থাকবে, খালি কি থাকবে না, ইউরিয়া থাকবে না, মনে রাখো কিন্তু। তার মানে আমি বলতে পারি যে ব্লাডের এই যে ব্যাড ব্লাডটা যেটা ঢুকলো, এর মধ্যে ইউরিয়ার কনসেন্ট্রেশন হাই, আর ইউরিয়া তোমার ডায়ালাইসিং ফ্লুইডের মধ্যে ইউরিয়ার কনসেন্ট্রেশন লো। নাই মানে কি, ধরো লো ধরে নিলাম। এবার ইউরিয়া একটা সলিউটের মতো, আর এই টিউবটা কিরকম, সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে ইউরিয়া হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের মধ্যে চলে আসে, তার মানে ব্লাডের থেকে ডায়ালাইজিং ফ্লুইডের মধ্যে চলে আসে। তো যত ব্লাড এই দিক দিয়ে যেতে থাকবে, ইউরিয়া এখান থেকে বেরোতে থাকবে, কিন্তু কি বেরোবে না বলতো, এগুলো বেরোবে না ব্লাডের থেকে, কারণ এগুলো সেম কনসেন্ট্রেশনে দেওয়া আছে। এটা পেশেন্ট টু পেশেন্ট আবার ভ্যারিও করে, কোনো পেশেন্টের ওয়াটারের কনসেন্ট্রেশন যেটা, ডায়ালাইসিং ফ্লুইডটা ওইভাবেই বানানো হবে। তো এগুলো জিনিস বেরোবে না, তার মানে শুধু ইউরিয়া গুলোই বেরোচ্ছে। ইউরিয়া গুলো মানে কি, ব্লাডটা ফিল্টার করে দিচ্ছে, তাই কি না, হয়ে এই দিক দিয়ে ক্লিন ব্লাডটা বেরোলো, এই দিক দিয়ে ক্লিন ব্লাড বেরোচ্ছে। এবার বলো তো, কিডনিতে কোন ব্লাড ভেসেল দিয়ে ক্লিন ব্লাড বেরোয়, রেনাল ভেইন। তার মানে ক্লিন ব্লাডটাকে কোথায় ঢুকাতে হবে, ভেইনের মধ্যে ঢুকাতে। এই হয়ে গেল ডায়ালাইসিস। ঠিক আছে, তাহলে দেখো, উই আর কয়েড ডায়ালাইসিস প্রসেস। এখান থেকে ব্লাডকে কালেক্ট করা হবে কিন্তু আর্টারি থেকে, চলে গেল ডায়ালাইসিস মেশিনের মধ্যে, যার মধ্যে কি আছে, লং টিউব অফ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কি দিয়ে তৈরি বললাম ওটা, সব লেখা আছে, সেলুলোজ। আর ডায়ালাইসিং সলিউশন বা ডায়ালাইসিং ফ্লুইড, বইতে সলিউশন লেখা আছে, যাই হোক আমাকে সলিউশন লিখতে হতো। এনিওয়ে, ডায়ালাইসিং ফ্লুইডও বলে। ফ্লুইডের মধ্যে কি থাকবে, ওয়াটার, গ্লুকোজ, সল্ট, সব সেম অ্যামাউন্টে থাকবে, যেরকম ব্লাডের প্লাজমাতে থাকে, এই যে ইন সিমিলার কনসেন্ট্রেশন টু দোজ ইন নর্মাল ব্লাড। কিন্তু কি থাকবে না, খালি ইউরিয়া থাকবে না। So as blood passes through the dialysing solution, most of the waste like urea presenting pass through the selectively permeable cellulose tube into the dialysing solution. The clean blood is pumped back into vein of the patient's arm. ঠিক আছে, তাহলে the kidney in human being is a part of dash system, খুবই ইজি, excretion system বা excretory system।
What is the name of the tissue which transport food in plant? Phloem. Water and minerals? Xylem. একই কোয়েশ্চেন, জাইলেম এন্ড ট্র্যাকিডস দিয়ে কি ট্রান্সপোর্ট হয়? ওয়াটার এন্ড মিনারেলস। আর ফ্লোয়েম দিয়ে কি ট্রান্সপোর্ট হয়? ফুড। ঠিক আছে। Which organ acts as a pump in the circulatory system? Heart. Veins and artery carry blood. Which of these carry away from the heart? বলো। ব্লাড হার্টের থেকে দূরে বের করে ব্লাড কে? আর্টারি না ভেইন? আর্টারি। এগুলো ট্রিক আমি শিখেছিলাম কিন্তু। আর্টারি। আর ব্যাক টু দা হার্ট, হার্টের মধ্যে ঢুকায় ভেইন। Where does blood absorb oxygen? Alveoli. Alveoli of lungs. What stops blood from flowing backward through the heart? Card. হ্যাঁ, ব্লাডের ব্যাক ফ্লো কে আটকায় কে? ভালভস। ভালভস। লার্জেস্ট আর্টারির নাম কি? অ্যাওর্টা। লার্জেস্ট ভেইনের নাম কি? ভেনা কেভা। সব এগুলো আছে কিন্তু। What gaseous waste product are excreted by plant? Gaseous বলেছে, কার্বন ডাই অক্সাইড and oxygen. Where is dirty blood in our body filtered? Kidney. Name the procedure used in working of artificial kidney. Dialysis. মনে রেখো dialysis এর আরেকটা নাম artificial kidney. From the following terms choose one term which includes the other four. হ্যাঁ, কোয়েশ্চেনটার মানে অনেকেই বুঝলা না। এখানে এমন একটাকে সিলেক্ট করতে বলেছে যার পার্ট বাকিগুলো। তাহলে ব্লাডের পার্ট হচ্ছে প্লাজমা, প্লেটলেট, আরবিসি এন্ড ডব্লিউবিসি, হ্যাঁ কি না? এইটা হচ্ছে কোশ্চেন। What are the components of transport system in highly organized plant? Xylem and phloem. ট্রান্সপোর্ট সিস্টেম বলেছে, তাই না? তাহলে xylem phloem, out of xylem phloem which carries matter, এগুলো একই কোশ্চেন। তারপরে চলে আসো, নেম টু লিকুইডস হুইচ হেল্প ইন দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ইন হিউম্যান বডি। দুটো লিকুইডের নাম বলতে বলেছে, একটা হচ্ছে ব্লাড, হ্যাঁ, একটা ব্লাড আর একটা লিম্ফ। হোয়াট ইজ দ্য আদার নেম অফ মেইন ভেইন? এটা একই হয়ে গেল, ভেনা কেভা। নেম দ্য কন্ডাক্টিং টিস্যু অফ, একই কোয়েশ্চেন। নেম দ্য কন্ডাক্টিং টিস্যু, একই কোয়েশ্চেন। স্টেট দ্য টার্ম ইউজ ফর ট্রান্সপোর্ট অফ, হ্যাঁ এটা ভালো কোয়েশ্চেন। State the term used for transport of food from leaf to other parts of plant. Translocation. এটাও বইতে আছে, সব বইতে আছে, সরি। Translocation হয়ে গেল। Which process in a plant is accomplished by utilizing energy from ATP? Transport of water and minerals or transport of food? কোনটাতে এনার্জি লাগে আমি শিখেছিলাম কিন্তু। ট্রান্সপোর্ট অফ ফুডে এনার্জি লাগে লোডিং করার সময়। Name two types of transport system in human being. হ্যাঁ, ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর লিম্ফ্যাটিক সিস্টেম। ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম। আচ্ছা, নেম এ ওয়েস্ট গ্যাস released by plant only during the daytime and only during the night time. দিনের বেলা কোন গ্যাস ছাড়ে প্ল্যান্ট? অক্সিজেন, ফটোসিনথেসিস সময়। আর রাত্রিবেলা তো ফটোসিনথেসিস হয় না, তখন কোন গ্যাস ছাড়ে? কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে। নেম ওয়ান অ্যানিমাল হ্যাভিং সিঙ্গেল সার্কুলেশন অফ ব্লাড। ফিশ, কারণ ফিশের একটাই দুটা চেম্বার থাকে। আর ডাবল সার্কুলেশন হিউম্যান, বার্ড, এদের এদের হচ্ছে ডাবল সার্কুলেশন। State whether the following statements are true or false. Some organisms store wastes in body parts. Store করে waste product কে কোন অর্গানিজম। ট্রু না ফলস? আমার তাতে টি লেখা আছে তাই।
বলো তো এক্সাম্পল। কোন অর্গানিজম ওয়েস্ট প্রোডাক্টকে আবার স্টোর করে রাখে রে বাবা? ওয়েস্ট প্রোডাক্টকে তো বাইরে বের করে দিতে হয়। প্ল্যান্টস ইন ফ্রুট লিভস এন্ড বার্ড, মনে পড়লো? আর the value of systolic pressure is always lower than that of diastolic pressure. সিস্টোলিক প্রেসার মানে হার্ট যখন সিস্টোল কন্ট্রাক্ট করছে তখন কত? 120। আর যখন ডায়াস্টোল তখন ব্লাড প্রেসার কম, তখন কত? 80। তাহলে সিস্টোলিক প্রেসার ইজ হাই, ডায়াস্টোলিক প্রেসার ইজ লো। কিন্তু এখানে বলেছে সিস্টোলিক প্রেসার ইজ লো দেন ডায়াস্টোলিক, তাহলে এটা হবে ফলস। এগুলো পড়বো কিন্তু এগুলো ভুলে গেছো সব। নেম দ্য টু পার্টস অফ প্ল্যান্ট থ্রু হুইচ গ্যাসিয়াস ওয়েস্ট প্রোডাক্টস আর রিলিজড ইনটু এয়ার। গ্যাসিয়াস ওয়েস্ট প্রোডাক্ট বের করে প্ল্যান্ট কি দিয়ে? স্টোমাটা আর একটা লেন্টিসেলস, বার্কের যে গ্যাপ গুলো। What happens to glucose which enter the nephron tubule along with filtrate? হ্যাঁ, গ্লুকোজটা রিঅ্যাবজর্ব হয়ে যায়। রিঅ্যাবজর্বড, ফুল লিখতে হবে, রিঅ্যাবজর্ব ফ্রম কিডনি টিউবিউল, কিডনি টিউবিউল টু ব্লাড। ব্লাডে আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। কোশ্চেন না বুঝতে পারলে বলবা যে স্যার আমি বুঝতে পারলাম না, এটা বলো। নেম দ্য টু ওয়েস্ট প্রোডাক্ট অফ হিউম্যান বডি হুইচ আর প্রোডিউসড ইন বডি সেল। কার্বন ডাই অক্সাইড আর ইউরিয়া। What is the role of glomerulus in kidney? Ultrafiltration. হ্যাঁ, কারণ এটা মাইক্রোস্কোপিক ব্যাপার, তো খালি মাইক্রো জিনিসগুলো ফিল্ট্রেট হচ্ছে, হবে আলট্রা ফিল্ট্রেশন আর ফিল্ট্রেশন লিখলেও হবে। হোয়াট ইজ দ্য, এটা কিন্তু আমি ওয়ান ওয়ার্ডে লিখলাম, আমি ক্লাস 10-এ কখনো বলবো না ওয়ান ওয়ার্ডে কোনো অ্যান্সার করে। 16 বছরের গল্প আমি একটা বলেছিলাম, ডিলিউশনাল ছেলেটার গল্পটা। হোয়াট ইজ দ্য আদার নেম অফ হাই ব্লাড প্রেশার? হাইপার টেনশন, hypertension. Fill in the following blanks. Gums and resins are waste product of plant. Bowman's capsule and tubule taken together make nephron. The organs which extract the nitrogenous waste from the blood are kidneys. The extracellular fluid which always flow from body tissue to heart, one way direction, lymph. সব বলেছি এগুলো। The dash blood cells, white blood cells, white লিখতে হবে, make antibodies, whereas red blood cells helps in respiration. এই কোয়েশ্চেন গুলো বাড়িতে সলভ করবে, যেটা পারবে না আমাকে বলবে। পরের দিন আমরা ওই প্রিভিয়াস ইয়ার্স এর বুক থেকে কিন্তু প্র্যাকটিস করব।